নমস্কার প্রত্যেককে, আশা করি প্রত্যেকে ভালো আছো। রাত্রি 10টা 10-এর স্পেশাল ভিডিও, যেটা কিনা আমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কাজে লাগতে পারে। তো সেই রকম ভিডিও নিয়ে আবার একটা ক্লাস চলে এসেছি আমরা। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। একদমই ঠিক ধরেছো, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি না, জাস্টিস সঞ্জীব খান্না, ইন্ডিয়াস নিউ হোপ ইন জাস্টিস। প্রশ্ন অনেক, উত্তর কি সঠিক পাওয়া যাবে? উত্তর অপেক্ষায় আমরা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছি। অনেক অনেক মামলা বলতে পারো ঝুলে রয়েছে। জাস্টিস খান্না কি পারবেন সেই মামলাগুলোর সুরাহা দিতে? জেনে নেব আমরা এই ভিডিওতে। শেষ পর্যন্ত থাকো, আশা করি প্রত্যেকের ভিডিওটা কাজে লাগবে ডেফিনেটলি জানার জন্যে এবং আপকামিং পরীক্ষার জন্যে। চলো তাহলে শুরু করি আজকের ভিডিও। জাস্টিস সঞ্জীব খান্না সম্পর্কিত আর নিউ ইন্ডিয়াস হোপ অফ জাস্টিস। তো আলোচনার বিষয়বস্তু শুরু করার প্রথমেই যেটাকে আমাকে জেনে নিতে হবে যে ইনি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে এসছেন। তাহলে আমরা প্রথমে একটু সুপ্রিম কোর্ট নিয়ে একটু আলোচনা করে নেব, ছোট্ট করে, যেখান থেকে আমার পরীক্ষার প্রশ্নগুলো আসে সেই জায়গাগুলো একটু আমরা দেখে নেব। পরীক্ষায় একটা কমন প্রশ্ন পড়ে যে ভাই, সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠা? তা আমরা যে জায়গাটায় খুব ভুল করি, আমরা ইম্পিরিয়াল কোর্টের সাথে এটা কিন্তু গন্ডগোল করে আনসারটা ভুল করে আসি। সিম্পল মনে রাখবে, সুপ্রিম কোর্টের ফরমেশন যদি জিজ্ঞেস করে তখন মনে রাখবো 28শে জানুয়ারি 1950 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। কাকে সরিয়ে? না, ফেডারেল কোর্ট, যেটা কিনা প্রতিষ্ঠা হয়েছিল কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1935-এ। তা 1935-এ যে ফেডারেল কোর্টটা প্রতিষ্ঠা হয়েছিল সেটাকে রিপ্লেস করে 1950-তে তৈরি হচ্ছে কিনা সুপ্রিম কোর্ট। তাই খুব ভালো করে খেয়াল রাখবে, ফেডারেল কোর্ট বললে 35, সুপ্রিম কোর্ট বললে 50। ফরমেশনের পরে আমরা একটু দেখে নেব সুপ্রিম কোর্টের কিছু ফ্যাক্ট অ্যান্ড ফিগার, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথম প্রশ্নটা কি আসে না, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি যিনি ছিলেন তার নাম কি? তখন মনে রাখবে হীরালাল জে কানাইয়া বা এইচ জে কানাইয়া। পরীক্ষার প্রশ্ন এটাও দিতে পারে, সব থেকে বেশি দিন ধরে সুপ্রিম কোর্টে যিনি বলতে পারো চিফ জাস্টিস ছিলেন, বা সব থেকে কম সময়ের জন্য, অল্প সময়ের জন্য যিনি চিফ জাস্টিস ছিলেন। তাহলে যদি বলা হয় লংগেস্ট সার্ভিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তখন মনে রাখবে ইনি ছিলেন ভারতের 16তম চিফ জাস্টিস, যার নাম যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়, যিনি কিনা কত টাইম ধরে ছিলেন? 7 বছর। 1978-এর ফেব্রুয়ারি থেকে 1985-এর জুলাই পর্যন্ত ইনি ক্ষমতায় ছিলেন। আর সব থেকে কম সময়ের জন্য যদি বলো চিফ জাস্টিস কে ছিলেন, তখন মনে রাখবে ভারতের 22তম চিফ জাস্টিস, যার নাম কমল নারায়ণ সিং, যিনি 17 দিনের জন্য মাত্র বলতে পারো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। সময়টা ছিল 25শে নভেম্বর 1991 আর 12ই ডিসেম্বর 1991 পর্যন্ত। 25শে নভেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত ইনি জাস্ট 17 দিনের জন্য ভারতের প্রধান বিচারপতি ছিলেন। তাহলে এগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন, যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন হয়। আর নেক্সট এবার হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে অ্যাপয়েন্টেড হয়, এটার প্রসিডিওরটা কি আছে, কোন প্রসিডিওরকে ফলো করে? না, কনস্টিটিউশন পড়াচ্ছি না, চিন্তা করার কোনো কারণ নেই। জিকের অ্যাঙ্গেলেই আমরা দেখব বেসিক প্রশ্ন যেখান থেকে আসে পরীক্ষায়। তো দেখো কি বলেছে। এই প্রসেসটা শুরু করেন যিনি, তিনি হচ্ছেন আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস বলতে পারো। এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রসেসটা শুরু করেন কিভাবে? ইনি প্রথমে অ্যাপ্রোচ করেন, অর্থাৎ ইউনিয়ন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস প্রথমে অ্যাপ্রোচ করেন কাকে? আউটগোয়িং চিফ জাস্টিসকে, মানে যে চিফ জাস্টিস চলে যাচ্ছে, যার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাকে প্রথমে অ্যাপ্রোচ করেন কি না, এবং তার কাছ থেকেই বলতে পারো রেকমেন্ডেশন চান যে আপনিই বলুন পরবর্তী চিফ জাস্টিস কাকে করা যায়। অর্থাৎ যে বিচারপতি চলে যাচ্ছে তিনিই বলতে পারো কিনা রেকমেন্ডেশন করে যান যে পরবর্তী বিচারপতি কে হতে চলেছেন। এবার সেই মেসেজটা নিয়ে এই ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস কি করলো? বাই কনভেনশন দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রেকমেন্ডেড দ্য নেম অফ দ্য সিনিয়র মোস্ট জাজ অফ এ সুপ্রিম কোর্ট টু দ্য মিনিস্ট্রি। তাহলে তিনি কি করলেন না, চিফ জাস্টিস, যে চিফ জাস্টিস বেরিয়ে যাচ্ছে তার কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে তিনি এটা পাঠিয়ে দিলেন। কোথায় ফরওয়ার্ড করলেন না, তিনি এটা ফরওয়ার্ড করলেন প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টার তখন প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিল, কি যে জাজকে রেকমেন্ডেড করা হয়েছে পরবর্তী চিফ জাস্টিসের জন্য, প্রেসিডেন্ট যেন তাকে একটা
অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেয় যে তার কার্যকাল কবে থেকে শুরু হচ্ছে। তাহলে প্রসিডিওরটা শুরু করে কে? প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে মাথায় রাখবো ইউনিয়ন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। যে বিচারপতি বেরিয়ে যাচ্ছে ইনি প্রথমে তার কাছে গিয়ে বলেন যে আপনি একটা রেকমেন্ডেশন করুন যে পরবর্তী বিচারপতি সিনিয়রিটির বেসিসে কাকে করা যেতে পারে। তখন যে বিচারপতি বেরিয়ে যাচ্ছে তিনি রেকমেন্ডেড করেন। রেকমেন্ডেশনটা নিয়ে ইউনিয়ন ল মিনিস্টার কি করে? সোজা প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে দেয়। প্রাইম মিনিস্টার তখন সেই রেকমেন্ডেশনটা দেখে রাষ্ট্রপতিকে বলে যে পরবর্তী প্রধান বিচারপতি যিনি হতে চলেছেন তাকে আপনি নোটিফিকেশন দিন এবং তার মেয়াদ কবে থেকে শুরু হচ্ছে সেটা আপনি উল্লেখ করে দিন। বোঝা গেল? দিস ইজ দ্য প্রসিডিওর টু অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবার ভারতীয় সংবিধানে পরীক্ষার প্রশ্ন আসে কত নম্বর আর্টিকেলে এই প্রসঙ্গে বলা আছে? তখন মনে রাখবো আর্টিকেল 124 ক্লজ 2, যেখানে কিনা এই সুপ্রিম কোর্টের জাজেদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রসিডিওর সম্পর্কে আলোচনা করা আছে। মনে রাখা দরকার, কনস্টিটিউশন এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু অ্যাপয়েন্ট সুপ্রিম কোর্ট জাজ, চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজ। তাহলে ভারতীয় সংবিধান কাকে এই ক্ষমতাটা দিয়েছে? অ্যাপয়েন্ট করার ক্ষমতাটা প্রেসিডেন্টকে দিয়েছে, যেখানে তিনি একদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অ্যাপয়েন্ট করছেন এবং সঙ্গে অন্যান্য বিচারপতিকেও অ্যাপয়েন্ট করতে পারেন বা করেন। এবার এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট কনসাল্ট করতে পারে কার সাথে? না, জাজেস অফ সুপ্রিম কোর্ট, যারা অবশিষ্ট জাজ রয়েছে সুপ্রিম কোর্টে তার সাথে কনসাল্ট করতে পারে, এবং জাজেস অফ হাইকোর্ট, হাইকোর্টে যে সমস্ত জাজ আছে তাদের সঙ্গেও কনসাল্ট করতে পারে অ্যাপয়েন্টমেন্ট প্রসঙ্গে। ক্লিয়ার? তাহলে আর্টিকেলটা অবশ্যই মনে রাখবো যে আর্টিকেল কত? 124 ক্লজ 2, যেখানে সুপ্রিম কোর্টের জাজেদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রসিডিওর উল্লেখ করা আছে। এবার আসছি টার্ম, যেটা খুব ইম্পর্টেন্ট। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কত দিনের জন্য নির্বাচিত হবেন বা তার টার্মটা কি হবে? খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে খেয়াল করবে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ নট মেনশন দ্য টার্ম অফ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানে কোথাও পরিষ্কার করে লেখা নেই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কত বছরের জন্য নিয়োগ করা হবে বা কত দিনের জন্য ইনি থাকবেন। অর আদার জাজেস অফ সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের অন্যান্য জাজেদেরও মেয়াদ কত বছরের হবে এই বিষয়েও উল্লেখ নেই। তাহলে প্রধান বিচারপতির মেয়াদ এবং অন্যান্য বিচারপতির মেয়াদ অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনো স্পেসিফিক ভাবে উল্লেখ নেই। তাহলে এবার কি হবে? আর্টিকেল 124(2) মানে 124(2) ক্লজে কি বলা আছে? ভারতীয় সংবিধান কি বলছে? দে উইল হোল্ড অফিস আনটিল দে অ্যাটেইন দ্য এজ অফ 65। তাহলে তারা প্রধান বিচারপতি পদে বা অন্যান্য বিচারপতি হিসেবে থাকতে পারে যতদিন না তাদের বয়স 65 বছর পর্যন্ত হচ্ছে, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা বলছে। এবার the chief justice or the judges of the Supreme Court can resign by the addressing their resignation letter to the President of India. তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা যদি রিজাইন করতে চায় তাহলে তারা তাদের রেজিগনেশন লেটারটা কার কাছে দেবে? না, আমাদের রাষ্ট্রপতির কাছে দেবে। এছাড়া the president can also remove them from their office after parliament pass a resolution for their removal with a special majority. এবার যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যদি ইমপিচমেন্ট করতে হয় তাহলে তার একটা প্রসিডিওর কি আছে? না, রাষ্ট্রপতি কি করবে? না, এটাকে রিমুভ করতে পারে পার্লামেন্টে একটা রেজলিউশন পাস করে, এবং সেই রেজলিউশনটা অবশ্যই স্পেশাল মেজরিটিতে পাস করতে হবে, তবেই এটা সম্ভব। দ্য জাস্টিস সঞ্জীব খান্না উইল রিটায়ার অন 13th May 2025 when he will be 65 years old. এক্ষেত্রে মনে রাখা দরকার জাস্টিস সঞ্জীব খান্না যিনি কিনা দায়িত্ব নিয়েছেন এই নভেম্বর মাসে 2024-এ, তিনি 2025-এর 13ই মে পর্যন্ত বলতে পারো ক্ষমতায় থাকবেন, এবং 13ই মে ইনি 65 বছরে হয়ে যাচ্ছেন এবং সেদিন তার রিটায়ারমেন্ট ঘোষিত হবে। এরপর আমরা আলোচনা করব কাকে নিয়ে? তাহলে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস নিয়োগ, আর্টিকেল, কিভাবে প্রসিডিওর হয়, সংক্ষিপ্ত পরিসরে জানলাম। আমি জানি তোমরা এটা আরো ডিটেলসে কনস্টিটিউশনের ক্লাসে করো, আমি সেই অ্যাঙ্গেলে যাচ্ছি না, জাস্ট নর্মাল জিকের অ্যাঙ্গেলে আমরা একটু বুঝে নিতে চাই যে এবার জাস্টিস সঞ্জীব খান্নার সম্পর্কে আমরা একটু দেখব যে কি কি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত, ইনি ভারতের কততম চিফ জাস্টিস হলেন? না, 51তম চিফ জাস্টিস হলেন। যাকে নিয়োগ করলো কে? না, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গত 11ই নভেম্বর বলতে পারো 2024-এ তাকে নিয়োগ করা হয়। আর 10ই ডিসেম্বর ছিল মনে রাখবে কি না, আমাদের
ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় অর্থাৎ DY চন্দ্রচূড়ের লাস্ট দিন কবে ছিল না 10ই নভেম্বর। অর্থাৎ 51তম চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জাস্টিস সঞ্জীব খান্না। কার জায়গায় দায়িত্ব গ্রহণ করলেন তখন মনে রাখবো DY চন্দ্রচূড়ের জায়গায় দায়িত্ব গ্রহণ করলেন। বিচারপতি খান্নার যদি আমি কেরিয়ারটা একটু আলোচনা করি তাহলে তার অফিসিয়াল কেরিয়ারটা দেখো কি বলছে। অ্যাজ এ লয়ার তার কেরিয়ারটা স্টার্ট হয় 1983-তে যখন তিনি নিউ দিল্লির তিসরি হাজারি কোর্টে বলতে পারো প্র্যাকটিস করতেন। তাহলে প্রথম দিকে অ্যাজ এ লয়ার নিউ দিল্লির 30 হাজারি কোর্টে ইনি বলতে পারো কি না প্র্যাকটিস করতেন 1983-তে। পরবর্তীকালে তাকে অ্যাডিশনাল জাজ হিসেবে অ্যাপয়েন্ট করা হয় কোথায় দিল্লি হাইকোর্টে, সালটা ছিল 2005 এবং পরবর্তী সময় তাকে পার্মানেন্ট জাজ করা হয় 2006। তাহলে দিল্লি হাইকোর্টেই তাকে বলতে পারো অ্যাডিশনাল জাজ হিসেবে অ্যাপয়েন্ট করা হয় 2005-এ এবং পার্মানেন্ট জাজ হিসেবে অ্যাপয়েন্ট করা হয় 2006। 2019-এর 18ই জানুয়ারি জাস্টিস খান্নাকে অ্যাপয়েন্ট করা হয় কোথায় অ্যাজ এ জাজ অফ সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্টে অ্যাজ এ জাজ তাকে অ্যাপয়েন্ট করা হয় কত সালে 2019-এ। তাহলে তার কেরিয়ার যদি আমরা দেখি তিনি স্টার্ট করেছিলেন তার কেরিয়ার অ্যাজ এ লয়ার 1983-তে দিল্লির 30 হাজারি কোর্টে তার কেরিয়ার স্টার্ট হয়। সেই দিল্লিতেই 2005-এ তাকে অ্যাডিশনাল জাজ করা হয় এবং 2006-এ তাকে পার্মানেন্ট জাজ করা হয়। সুপ্রিম কোর্টে ইনি জাজ হন কত সালে না 2019-এর 18ই জানুয়ারি। এবার চলে আসবো আমরা কি না এনার কিছু রিমার্কেবল যে জাজমেন্টগুলো আছে যার জন্য ইনি বিখ্যাত বা যার জন্য আমরা এনার ওপর ভরসা করতে পারি যে সমস্ত কেসগুলো ডিউ পেন্ডিং আছে ইনি বলিষ্ঠতা সহকারে বলতে পারো সেগুলো সলভ করবেন। তার মধ্যে দেখো এনার অন্যতম ল্যান্ডমার্ক জাজমেন্টের মধ্যে প্রথমেই যেটা আসবে কি না প্রথমেই যেটা আসবে জাস্টিস খান্না লেড আ ডিভিশন বেঞ্চ দ্যাট ডিসমিস অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম প্লি ফর 100% ভিভিপ্যাট ভেরিফিকেশন অফ ভোট কাস্ট অন ইলেকট্রনিক ভোটিং মেশিন। অর্থাৎ 2024 সালে বিচারপতি খান্নার একটা ডিভিশন বেঞ্চের নেতৃত্ব দেন যা ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোটের 100% ভিভিপ্যাট যাচাইকরণের জন্য অ্যাসোসিয়েশন ডেমোক্রেটিক রিফর্মসের আবেদন খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস একটা আবেদন করেছিল যেখানে তাদের আবেদনটা কি ছিল না ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটের 100% ভিভিপ্যাট যাচাই করা। তো এই অ্যাপিলটা বলতে পারো বিচারপতি খান্না এবং তার ডিভিশন বেঞ্চ বলতে পারো কি না নাশাত করে দেয়। ইন হিজ জাজমেন্ট জাস্টিস খান্না আন্ডারস্কোর দ্য এক্সিস্টিং সেফগার্ড implemented by the Election Commission of India to ensure free and fair election. তার রায়ে বিচারপতি খান্না অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের দ্বারা বাস্তবায়িত বিদ্যমান সুরক্ষার উপর জোর দিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন যে বর্তমান ব্যবস্থা দ্রুত ত্রুটিমুক্ত এবং দুষ্টমুক্ত ভোট গণনা প্রদান করে যা নির্বাচন প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রাখে। অর্থাৎ বর্তমানে যে আমাদের ভোটিং সিস্টেম চলছে সেটা কুইক, এরার ফ্রি এবং মিসচিফ ফ্রি কাউন্টিং, তাই এটাকে চেঞ্জ করার কোনো মানেই হয় না বা এটা কোনো রকমভাবে বলতে পারো কি না অগণতান্ত্রিক উপায় হচ্ছে এরম ব্যাপার নয়। জাস্টিস খান্নার অন্যতম ল্যান্ডমার্ক জাজমেন্টের মধ্যে আরেকটা কি না ইলেকটোরাল বন্ড স্কিম আনকনস্টিটিউশনাল তিনি ওই একই বছর ঘোষণা করেন। তাহলে আমরা দেখেছিলাম ইলেকটোরাল বন্ড নিয়ে বলতে পারো প্রচুর জলঘোলা হয়েছে। সেই ইলেকটোরাল বন্ড যে আনকনস্টিটিউশনাল এটা ঘোষণা করে কে না এই জাস্টিস খান্নার বেঞ্চই বলতে পারো, এটা একটা 5 সদস্যের বেঞ্চ ছিল। ওই একই বছর মানে 2024-এই বলতে পারো এই রায় তিনি দেন। এছাড়াও তার উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক জাজমেন্টের মধ্যে 2023-এ খান্না কন্ট্রিবিউট করে কোথায় হিস্টোরিক 5 জাজ বেঞ্চ ডিসিশন দ্যাট আপহেল্ড abrogation of Article 370 which had granted special status to Jammu and Kashmir. Justice Khanna clarified that Article 370 was an element of asymmetric federalism, not sovereignty, and its removal does not compromise India's federal structure. অর্থাৎ 2023 সালে তিনি একটি ঐতিহাসিক 5 সদস্যের বেঞ্চের সিদ্ধান্তে অবদান রেখেছিলেন যে 370 ধারা বাতিল বহাল রাখা, মানে আর্টিকেল 370 যে বাতিল হয়েছে এই নিয়ে বিভিন্ন ধরনের কেস হয়েছিল যে এটাকে তুলে নেওয়া হোক বা কিছু, তো এই নিয়ে এনার যে বেঞ্চ সেই বেঞ্চ কি রায় দেয় না এটা একদম সঠিক সিদ্ধান্ত হয়েছে বা এটা 370 ধারা বাতিল
কে বাতিল, যেটা বাতিল হয়েছে সেটাকে বহালই রাখবে, নতুন করে এটা করা যাবে না। যা জম্মু ও কাশ্মীরকে বলতে পারো বিশেষ মর্যাদা দিয়েছিল। আমরা জানি আর্টিকেল 370 মাধ্যমে জম্মু কাশ্মীর একটা স্পেশাল স্ট্যাটাস পেয়েছিল, তাই না? তো আর্টিকেল 370 বাতিল হয়ে যায়, সেই বাতিল হয়ে যাওয়াকে কেন্দ্র করে প্রচুর বিক্ষোভ বলতে পারো হয়েছিল। তো সেই রায়কেই বলতে পারো বহাল রাখে কে? জাস্টিস খান্না এবং তার 5 সদস্যের বেঞ্চ। তার বক্তব্য ইনি আরো স্পষ্ট করে দেন যে 370 অনুচ্ছেদটি কিনা ফেডারেলিজমের একটি উপাদান, সার্বভৌমত্ব নয়। এটি অপসারণ ভারতের ফেডারেল কাঠামোর সাথে আপোষ করে না। মানে এটা যে 370 যে সরিয়ে দেওয়া হয়েছে, এর ফলে যে ভারতের কোনো আইন বা ভারতের সাথে কোনো রকম ভাবে এটা আপোষ করেছে এরম ব্যাপার নয়। তাই এটা যে ডিলিট করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, এটায় কোনো ভুল হয়নি। এছাড়া তার অন্যান্য ল্যান্ডমার্ক জাজমেন্টের মধ্যে রয়েছে কি না আরটিআই রিলেটেড জাজমেন্ট, যেটা এসেছিল কবে না 2019-এ। আরটিআই সম্পর্কিত রায়ে বিচারপতি খান্নার সংখ্যাগরিষ্ঠ মতামত দিয়েছিলেন যে রায় দিয়েছিলেন যে বিচার বিভাগের স্বাধীনতা তথ্যের অধিকারের সাথে সংঘর্ষিত নয়, মানে এর সাথে কোনো রকম ভাবে কি না কনফ্লিক্ট হওয়ার জায়গা নেই। দ্য মেজরিটি ওপিনিয়ন রুল দ্যাট জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট ডাজ নট কনফ্লিক্ট উইথ দ্য রাইট টু ইনফরমেশন। জুডিশিয়ালের স্বাধীনতা কখনোই রাইট টু ইনফরমেশনের সাথে কিনা কনফ্লিক্ট হতে পারে না। তিনি আরো যুক্তি দিয়েছিলেন কিনা আরটিআই এর অনুরোধ ও আরটিআই এর অনুরোধের অধীন হতে পারে কি না প্রধান বিচারপতির অফিস। প্রতিটি মামলা অবশ্যই তার যোগ্যতার উপরে বিবেচনা করা উচিত। বিচারকদের গোপনীয়তা অধিকারের বিরুদ্ধে স্বচ্ছতার ভারসাম্য বজায় রাখা উচিত। অর্থাৎ তিনি আরো আর্গুমেন্ট করেন কি while the office of the chief justice could be subject to RTI, তাহলে আরটিআই এর অন্যতম বিষয়বস্তু হতে পারে কি না চিফ জাস্টিসের কি না অফিস RTI request. Each case must be weighed on its merit. প্রতিটা কেসই বলতে পারো কি না তার যোগ্যতার উপরে ওজন করা উচিত। ব্যালেন্সিং ট্রান্সপারেন্সি এগেইনস্ট জাজ রাইট টু প্রাইভেসি, এবং শুধু তাই নয় বিচারকদের গোপনীয়তা অধিকারের বিরুদ্ধেও স্বচ্ছতার ভারসাম্য বজায় রাখা উচিত। তাহলে এই ধরনের ল্যান্ডমার্ক ডিসিশন তিনি দিয়ে এসছেন কে না জাস্টিস খান্না, যে কিনা বলতে পারো তার বেঞ্চ 5 সদস্যের বেঞ্চ এতদিন পর্যন্ত এই সমস্ত ঘটনার রায়দান করে এসছেন। আমরা আশা রাখবো যে পরবর্তী ক্ষেত্রেও যে সমস্ত রায়দান আসতে চলেছে যেগুলো তাকেই হয়তো দিতে হবে, সেগুলো নিয়েও হয়তো ইনি তার বলিষ্ঠ মতামত বলিষ্ঠ যুক্তি রাখবেন। সারা ভারতবাসী তার বিভিন্ন ধরনের রায়ের দিকে বলতে পারো তাকিয়ে আছে এবং আমরাও তার সঙ্গে বলতে পারো কিনা ওয়েট করে আছি ভারতবর্ষের নতুন চিফ জাস্টিস জাস্টিস খান্নার যে সমস্ত রায়গুলো আসবে তার দিকে তাকিয়ে। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে এরকম আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।